বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। উপেন্দ্র প্রশ্ন করিল, তাতে তোমার স্বস্তিটা কি? মুখুজ্জে কহিল, তবু পরকালে জবাব দিতে পারব সে নষ্ট হয়ে যায়নি। তাহাকে বিদায় দিয়া উপেন্দ্র তেমনি অসরের মতোই বসিয়া রহিল। শুধু তাহার মন তাহাকে অবিশ্রাম এই বলিয়া বিধিতে লাগিল, ভালো করো নাই উপেন, ভালো করো নাই। যে নিরুপায় নারী এত বড় প্রলোভন অনায়াসে জয় করিয়া চলিয়া যাইতে পারে, তাহাকে অপমান করার তোমার অধিকার ছিল না। সেই দিন অপরাহ্নে উপেন্দ্র ভুবন মুখুজ্জের আশ্রয় ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেল, কিন্তু কিছুতেই সমুদ্রের জলবায়ু তাহাকে খাড়া করিতে পারিল না। বেলা যতই পড়িয়া আসিতে থাকে, চোখ মুখ জ্বালা করিয়া জ্বর আসে, এবং প্রতিদিনান্ত যে তাহাকে তিল তিল করিয়া তাহার পরলোকবাসিনী স্বামীহারা সুরবালার কাছেই অগ্রসর করিয়া দিতেছে, ইহাই যেন সে অন্তরের মধ্যে স্পষ্ট অনুভব করিতে থাকে। এইভাবে সমুদ্র তটের এই নির্জন বাসে ইহকালের মেয়াদ যখন প্রতিদিন ফুরাইয়া আসিতে লাগিল, এমনই এক সকালের ডাকে বেহারির পত্র বাড়ির ঠিকানা হইতে পুনঃ প্রেরিত হইয়া উপেন্দ্রর হাতে আসিয়া পৌঁছিল। যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল, সে শুধু অন্তর্যামেই দেখিতেছিলেন। কিন্তু আজ যখন তাহারই কঠিন পীড়ার সংবাদ বহন করিয়া বেহারির পত্র চিকিৎসা ও শুশ্রূষার অভাব নিবেদন করিল, তখন অনেক দিনের পরে উপেন্দ্র শুষ্ক ওষ্ঠাধরে হাসি দেখা দিল। সে বেচারা জানে না, যাহার দিনগুলো পর্যন্ত গণনায় আসিয়া ঠেকিয়াছে, তাহারই হাতে সে আর একজনের সেবার গুরুভার ন্যস্ত করিয়াতে চাহিয়াছে। ও তবু উপেন্দ্র সেই দিনই তল্পিতল্পা বাঁধিয়া পুরী ত্যাগ করিলেন। জ্যোতিষ হাইকোর্ট হইতে ফিরিয়া বাড়িতে পা দিয়াই দেখিতে পাইল, সম্মুখের বারান্দায় দুখানা আরাম চকির উপর শশাঙ্ক ও সরোজিনী মুখোমুখি বসিয়া গল্প করিতেছে। শশাঙ্ক উঠিয়া দাঁড়াইয়া সহাস্যে জবাবদিহি করিল, আজ কাজকর্ম একটু সকাল সকাল শেষ হয়ে গেল, ভাবলুম এইখান থেকেই চা খেয়ে একসঙ্গে ক্লাবে যাব। বেশ বেশ বলিয়া জ্যোতিষ একটুখানি হাসি গোপন করিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। সরোজিনী দাদার সঙ্গে সঙ্গে আসিবার উপক্রম করিতেই জ্যোতিষ ফিরিয়া দাঁড়াইয়া কৃত্রিম ভর্ৎসনা সুরে কহিল, অতিথিকে একলা ফেলে এ তোর কি বুদ্ধি বলতো সরোজিনী আরক্ত মুখে পুনরায় চৌকির উপর বসিয়া পড়িল। ভগিনীর এই লজ্জাটুকু জ্যোতিষের চোখে পড়িতে বাকি রহিল না। জননীর আদেশে তাহাকে আদালত হইতে ফিরিয়া কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া তবে জলযোগ করিতে হইত। মায়ের সহিত দেখা হইতেই কহিল, শশাঙ্ক এসেছেন, আজ খাবার বাইরে পাঠিয়ে দাও মা। মা বলিলেন, আচ্ছা। বাইরে সরি আছে বুঝি? জ্যোতিষ ঘাড় নাড়িয়া জানাইল, আছে। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা মা, এমন মানুষ কোথায় আছে জানো, যার শরীরে দোষ নেই, শুধুই গুণ? প্রশ্নটাকে জগত্তারিণী প্রসন্ন চিত্তে গ্রহণ করিলেন না। কহিলেন, কেন? তোরা যখন তখন আমাকে ও কথা বলিস জ্যোতিষ, আমি তো অনেকবার বলেছি, আর আমার আপত্তি নেই। তোরা ভালো বুঝিস তো ওর হাতেই শরীকে দে না। জ্যোতিষ কহিল, দোষ ছাড়া মানুষ নেই মা, কিন্তু আমি অনেক রকম করে ভেবে দেখেছি, সরোজিনী অসুখী হবে না। তাছাড়া ও বড় হয়েছে, ওর অমতেও কাজ করা যায় না। বলিয়াই দেখিতে পাইল সরোজিনী আসিয়া ধীরে ধীরে দাদার পিঠ ঘেঁষিয়া দাঁড়াইল। মা ভাড়ার ঘরের দরজার ভিতর হইতে কথা কহিতেছেন, সুতরাং তিনি কন্যার আগমন টের পাইলেন না। জ্যোতিষের কথার উত্তরে বিরক্তিপূর্ণ স্বরে বলিলেন, এ কথা তো আমি কোনোদিন বলিনে জ্যোতিষ, ওই ধাড়ি মেয়ের বিয়ে তার অমতেই দেয়া হোক। আমার যা স্বাদ ছিল, সে যখন তোরা দুই ভাই বোন মিলে ঘুচিয়ে দিলি, তখনই কি মেয়ের মন ভাব আমি বুঝিনি বাছা? আমি সব বুঝি, বুঝেই তো মুখ বুজে আছি। এখন আমাকে মিথ্যে খোঁটা দেওয়া জ্যোতিষ, বলিয়া তিনি জলখাবার সাজাইতে বসিলেন। সংকোচে লজ্জায় সরোজিনী মাটির সঙ্গে মিশিয়া গেল। মা কিন্তু তাহার কিছুই জানিলেন না। জ্যোতিষ জবাব দিবার পূর্বেই তিনি নিজের কথার অনুবৃত্তিস্বরূপে পুনরায় বলিতে লাগিলেন, যাকে পেলে তোমার বোন খুশি হবেন তাকেই দাও গে বাছা। আমার মতো আর বারবার জানতে হবে না। আমার মত আছে, তোমাদের বলে দিলাম। ভগিনীর নিরতিশয় সংকোচে জ্যোতিষ নিজেও অত্যন্ত সংকোচ
করিতেছিল। তবুও জোর করিয়া একটু হাসিয়া বলিল, কিন্তু মতটা প্রসন্ন মনে দেওয়া চাই মা। জগত্তারিণী কহিলেন, প্রসন্ন মনেই দিচ্ছি বাছা, প্রসন্ন মনেই দিচ্ছি, আমাকে আর বিরক্ত করো না তোমরা। জ্যোতিষ একটুখানি চুপ করিয়া ভাবিয়া দেখিল, ব্যাপারটা যদি এতটাই গড়াইল, তবে মায়ের বিরক্তি সত্ত্বেও আজই একটা মীমাংসা করিয়া লওয়া উচিত। কারণ তাদের ক্লাবে লাইব্রেরিতে এ কথাটা আজকাল প্রায়ই আলোচিত হইতেছে, অথচ ঠিক কী হইবে তাহাও বোঝা যাইতেছে না। বাড়িতেও কথাটা প্রায়ই উঠে বটে, কিন্তু এমনই করিয়াই থামিয়া যায়, অগ্রসর হইতে পারে না। শশাঙ্ককেও এইরূপ অনিশ্চিতের মধ্যে দীর্ঘকাল ফেলিয়া রাখা যায় না। সুতরাং বরকন্যার সুনিশ্চিত কামনার বিরুদ্ধে জননীর স্পষ্ট অনিচ্ছা জ্যোতিষ মাথায় পাতিয়া লইয়াই যা হোক একটা কিছু এক্ষুনি স্থির করিয়া ফেলিবার জন্য কহিল, তাহলে আমি মনে করছি মা, 2-4 জন বন্ধুবান্ধবদের সামনে পরশু রবিবারেই কথাটা পাকা হয়ে যাক, কি বলো? মা বলিলেন, ভালোই তো। সরোজিনী ধীরে ধীরে তাহার ঘরে চলিয়া গেল। রবিবারের সকালে জ্যোতিষের বসিবার ঘরটা বন্ধুবান্ধবে পরিপূর্ণ হইয়া উঠিতেছিল। নবদম্পতির বিবাহ সম্বন্ধে পাকা কথা হইবার পরে এইখানেই মধ্যাহ্নভোজেরও একটা আয়োজন করা হয়েছিল। আজ শশাঙ্কর বেশভূষাতেই শুধু যে বিশেষ একটু পরিপাট্য লক্ষিত হইতেছিল তাহা নহে, তাহার মুখ চোখেও আজ এমন একটু শ্রী ফুটিতেছিল তাহাকে সুন্দর দেখাইতেছিল। কয়েকটি মহিলা উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিল না শুধু সরোজিনী। বেহারাকে দিয়া ডাকাইবার পরে জ্যোতিষ নিজে গিয়া তাহার দ্বারে করাঘাত করিয়া সত্বর তৈরি হবার জন্য অনুরোধ করিয়া আসিয়াছিল। অন্য কোনো দিন হইলে তাহার এই আচরণ অপরাধ বলিয়া গণ্য হইতে পারিত, কিন্তু মার্জনা পাইবার অধিকার আছে বলিয়া সস্নেহ কৌতুক অতিথিরা জ্যোতিষকেই শুধু তাড়া দিচ্ছিলেন মাত্র। তারপরে অনেক ডাকাডাকিতে বেলা 10টার কাছাকাছি সরোজিনী যখন উপস্থিত হইল, তখন তাহার চেহারা দেখিয়া উপস্থিত সকলেই বিস্ময়াপন্ন হইলেন। তাহার মুখ পাণ্ডুর, চোখের নিচে কালি পড়িয়াছে, যেন সারা রাত্রি সে এতটুকু ঘুমায় নাই। জ্যোতিষ নির্বাক হইয়া শুধু ভগিনীর মুখের প্রতি চাহিয়া বসিয়া রহিল। আকৃতি দেখিয়া সে যেন হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু ইহার অপেক্ষাও শতগুণ বড় বিস্ময় যে মুহূর্তকাল পরেই অদৃষ্টে ছিল তাহা সে জানিত না। সেই প্রচণ্ড বিস্ময় যেন উপেন্দ্রর অতীতের ছায়া লইয়া সম্মুখের পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিল। জ্যোতিষ চমকাইয়া উঠিল, বলিল, এ কি, উপিন নাকি? সরোজিনী কহিল, উপিনবাবু, বস্তুত দিনের বেলা না হইলে তাহাকে বোধহয় ইহারা চিনিতেই পারিত না। সহসা নিজের চক্ষুকেই যেন বিশ্বাস হয় না, যেন ভাবা যায় না মানুষের দেহ এমন করিয়া পরিবর্তিত হইতে পারে। উপেন্দ্র একটা চৌকির উপর বসিয়া পড়িয়া কহিল, শরীরটা তেমন ভালো নেই, পুরী থেকে আসছি, আজ ব্যাপার কি? সরোজিনী উঠিয়া আসিয়া উপেন্দ্রর হাতটা নিজের হাতের মধ্যে লইয়া মুখ পানে চাহিয়া কহিল, কি অসুখ হয়েছে উপেনবাবু? বলিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। উপেন্দ্র তাহার বিবর্ণ ওষ্ঠ প্রান্তে হাসি টানিয়া কহিল, অসুখ তো একটা নয় বোন। উপেন্দ্র আজ এই প্রথম সরোজিনীকে ভগিনী সম্বোধন করিল। সরোজিনী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, চলুন, ও ঘরে গিয়ে বসি, বলিয়া তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া এই জনাকীর্ণ কক্ষ হইতে ধীরে ধীরে বাহির হইয়া গেল, এবং সঙ্গে সঙ্গেই এ ঘরের সমস্ত আনন্দ উৎসব একেবারে যেন নিভিয়া গেল। জ্যোতিষ আসিয়া যখন সরোজিনীকে কহিল, উপিন ততক্ষণ বিশ্রাম করুক, তুমি একবার ও ঘরে এসো, সরোজিনী তখন ঘাড় নাড়িয়া শুধু সংক্ষেপে বলিল, আজ থাক দাদা। জ্যোতিষ হতবুদ্ধি হইয়া কহিল, থাকবে কি রকম? সরোজিনী তেমনি মাথা নাড়িয়া বলিল, না, আজ থাক। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।